সবাইকে স্বাগত আজকের এই বিশেষ বিশ্লেষণে। কোরবানির সময় তো আমরা সবাই পার করি, কিন্তু পশুকে প্রক্রিয়াজাত করা থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত নিয়ে যাওয়ার পুরো প্রক্রিয়াটি আসলে পুরোপুরি বিজ্ঞানের নিয়মে বাঁধা। এই পেছনের বিজ্ঞানটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আজকের এই বিশ্লেষণে আমরা চমৎকার একটা বিজ্ঞানভিত্তিক গাইডলাইন নিয়ে কথা বলবো, যেখানে চামড়া ছাড়ানো থেকে শুরু করে মাংস সংরক্ষণ সবকিছুর পেছনের বিজ্ঞানটা একদম পরিষ্কার হয়ে যাবে। চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি ধাপে পুরো বিষয়টা বুঝব। 1. বৈজ্ঞানিক উপায়ে চামড়া ছাড়ানো। 2. মূল্যবান বাই প্রোডাক্ট বা উপজাত। 3. পেশি বনাম মাংস। 4. বৈজ্ঞানিক ফ্রিজিং এবং সবশেষে 5. ফ্রিজবিহীন সংরক্ষণ। এই কালানুকানিক যাত্রার প্রতিটি ধাপই কিন্তু মাংস ও চামড়ার সর্বোচ্চ মান আর স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য একেবারে অপরিহার্য। প্রথমেই আসা যাক 1 নম্বর ধাপে, বৈজ্ঞানিক উপায়ে চামড়া ছাড়ানো বা ফ্লেইং, এবং কিভাবে এর মান ধরে রাখা যায়। চামড়া অত্যন্ত মূল্যবান একটা অর্থনৈতিক সম্পদ, কিন্তু মজার বা বলা যায় চিন্তার বিষয় হল, একটু ভুলভাবে কাটা হলে, চামড়া ছাড়াতে দেরি করলে বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে এই চামড়ার দাম মুহূর্তের মধ্যেই শূন্য হয়ে যেতে পারে। তো সঠিক পদ্ধতিটা আসলে কি? প্রথম ধাপে পশুর গলার নিচ থেকে শুরু করে বুক আর পেট হয়ে লেজের গোড়া পর্যন্ত একটা লম্বালম্বি ইনসেশন বা কাট দিতে হয়। এর পরের ধাপে 4 পায়ের চারদিকে গোল করে কাটতে হয় এবং পায়ের ভেতরের দিকে চিড়ে দিতে হয়। মনে রাখতে হবে, পা এবং পেট থেকে শুরু করা এই কাটগুলো অত্যন্ত নিখুঁত হওয়া যায়। আর তৃতীয় ধাপটা বেশ ইন্টারেস্টিং, একে বলে ফিস্টিং। এখানে পেশি থেকে চামড়াকে আলাদা করতে হাতের মুঠি বা একদম গোলাকার প্রান্তের ছুরি ব্যবহার করা হয়। কারণটা খুব সোজা, ভুল ছুরির খোঁচায় চামড়ায় ফুটো বা গভীর ক্ষত তৈরি হলে পুরো চামড়াটাই নষ্ট হয়ে যাবে। চামড়া তো ছাড়ানো হলো, এরপর পচন রোধ করতে খুব দ্রুত ব্যবস্থা নেওয়াটা একদম মাস্ট। চামড়ায় লেগে থাকা রক্ত বা অতিরিক্ত মাংস ভালোভাবে ধুয়ে ফেলে যদি বাতাসে ঝুলিয়ে রাখা যায়, তাহলে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারে না। আর এভাবেই পচন রোধ করে একদম নিখুঁত আর উন্নত মানের লেদার বা চামড়া তৈরি করা সম্ভব হয়। এবার আমরা 2 নম্বর সেকশনে যাব, যেখানে থাকছে মূল্যবান বাই প্রোডাক্ট বা লুক্কায়িত সম্পদের কথা। চামড়া ছাড়ানোর পর ভেতরের অঙ্গ বের করা, যাকে ইভিসারেশন বলে, সেই প্রক্রিয়ার সময়ে অত্যন্ত সতর্ক থাকতে হয়। বিশেষ করে পিত্তথলি বা গল ব্লাডার সরানোর সময় একটিও ভুল করা যাবে না। এটা কোনোভাবে ফেটে গেলে পুরো মাংসের স্বাদ তেতো হয়ে একদম নষ্ট হয়ে যাবে। তবে সাবধানে এই অঙ্গগুলো বের করার পর দেখা যায় শুধু মাংসই নয়, ভেতরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের রয়েছে অপরিসীম চিকিৎসাগত মূল্য। খুব সাধারণ মনে হওয়া এসব অঙ্গ কিভাবে চিকিৎসাবিজ্ঞানে জীবন রক্ষাকারী উপাদান তৈরি করছে, সেটা সত্যি অবাক করার মতো। যেমন ধরুন, কলিজা থেকে আমরা পাই হেপারিন, যা মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। হাড়ের অস্থিমজ্জা বা বোন ম্যারো রক্তের নানা রোগ নিরাময়ে কাজ করে, আর নরম তরুণাস্থি কাজে লাগে প্লাস্টিক সার্জারিতে। এমনকি পিটুইটারি গ্রন্থি থেকে এসিটিএইচ নামের এমন হরমোন পাওয়া যায়, যা আর্থ্রাইটিস বা বাতের চিকিৎসায় দারুণ কার্যকর। আর পশুর রক্ত, সেখান থেকে পাওয়া যায় থ্রম্বিন এবং আয়রন, যা অ্যানিমিয়া বা রক্তাল্পতা চিকিৎসায় রীতিমতো জাদুর মতো কাজ করে। 3 নম্বর ধাপে আমরা দেখব পেশি বনাম মাংসের বিষয়টা, অর্থাৎ কিভাবে কাঁচা পেশি একটা চমৎকার রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পুষ্টিকর মাংসে রূপ নেয়। আমাদের অনেকেরই একটা খুব প্রচলিত ভুল ধারণা আছে যে জবাইয়ের পরপরই পাওয়া একদম টাটকা মাংসটা বুঝি সবচেয়ে পুষ্টিকর। কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড মো আবুল কালাম আজাদের গবেষণা আমাদের সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। তার মতে, জবাইয়ের ঠিক পরপরই আমরা যেটা পাই সেটা আসলে স্রেফ পেশি। সাথে সাথে রান্না করে খেলে কেবল কিছু শক্ত ফাইবার বা আঁশ জুটবে, শরীর এর পুষ্টিগুণ পুরোপুরি গ্রহণ করতে পারবে না। কিন্তু একে যদি নির্দিষ্ট তাপমাত্রায় বিশ্রামে রাখা হয়, তবে এর ভেতর প্রয়োজনীয় বায়োকেমিক্যাল পরিবর্তন ঘটে এবং এটি প্রকৃত সুস্বাদু ও পুষ্টিকর মাংসে রূপান্তরিত হয়। তো যেহেতু জানাই গেল যে মাংসকে একটু সময় দিতে হবে, তাই চলে আসে আমাদের 4 নম্বর সেকশন, বৈজ্ঞানিক ফ্রিজিং বা দীর্ঘমেয়াদী সংরক্ষণের কৌশল। মাংসের বায়োকেমিক্যাল গঠন ঠিক রাখা আর ব্যাকটেরিয়ার আক্রমণ ঠেকানোর জন্য সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটা কিন্তু একেবারে গেম চেঞ্জার। মাংস পাওয়ার পর প্রথম 1 থেকে 2 ঘন্টা একে ডিপ ফ্রিজে রাখা উচিত। কেন জানেন? যাতে বাইরের 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ব্যাকটেরিয়াগুলো দ্রুত নিষ্ক্রিয় হয়ে যায়। এরপর মাংসগুলোকে সাধারণ ফ্রিজের অংশে, অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 24 থেকে 48 ঘন্টা বিশ্রামে রাখতে হবে। ওই যে একটু আগে বললাম, আসল বায়োকেমিক্যাল পরিবর্তনটা কিন্তু ঠিক এই সময়ই ঘটে। এই বিশ্রাম পর্ব শেষ হওয়ার পরেই কেবল দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য মাংসকে -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিপ ফ্রিজে স্থানান্তর করতে হবে।
এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল ডিপ ফ্রিজে কত তাপমাত্রায় কতদিন মাংস ভালো থাকে -18 ডিগ্রি সেলসিয়াসে গরুর স্টেক বা বড় মাংস 6 থেকে 12 মাস পর্যন্ত অনায়াসে ভালো থাকে তবে কিমা করা মাংস বা ভেতরের অঙ্গ যেমন কলিজা 3-4 মাসের বেশি না রাখাই ভালো আর রান্না করা মাংসের মেয়াদ তো আরও কম মাত্র 2 থেকে 3 মাস এখানে আরেকটা দারুণ টিপস হলো প্যাকেটে ভরার আগে চর্বি সরিয়ে নিলে মাংস ফ্রিজে বেশি দিন টেকে আর স্বাদও একদম অক্ষুণ্ণ থাকে সবশেষে 5 নম্বর সেকশনে আমরা জানব ফ্রিজবিহীন সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে যাদের ফ্রিজ নেই বা ধরুন ফ্রিজে একদমই জায়গা অবশিষ্ট নেই তখন কি করণীয় এই পর্যায়ে আমরা ঐতিহ্যবাহী কিউরিং এবং শুটকি পদ্ধতির বিজ্ঞানটা একটু যাচাই করে দেখব শুধু প্রযুক্তির ওপর নির্ভর না করেও কিন্তু চমৎকারভাবে মাংস সংরক্ষণ করা সম্ভব যেমন মাংসকে আদা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে ডুবো তেলে ভালোভাবে জাল দিলে তা 15 থেকে 20 দিন পর্যন্ত দিব্যি ভালো থাকে আবার মাংস লম্বা টুকরো করে লবণ ও হলুদ মেখে রোদে শুকিয়ে ডিহাইড্রেট করেও রাখা যায় লেবুর রস বা ভিনেগারের মতো অ্যাসিডিক উপাদানের সাথে লবণ ব্যবহার করলে তা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং মাংসকে প্রায় 6 মাস পর্যন্ত খাওয়ার উপযোগী রাখে ভাবছেন এগুলো শুধু পুরনো দিনের দাদি নানিদের টোটকা মোটেও না এর পুরোটাই আসলে বিজ্ঞান আমরা আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি যাওয়ার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই আমরা কি সত্যিই আমাদের হাতের প্রতিটি সম্পদের পুষ্টি ও অর্থনৈতিক মূল্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারছি বিজ্ঞানসম্মতভাবে চামড়া ছাড়ানো থেকে শুরু করে ভেতরের অঙ্গ সাবধানে বের করা এবং সঠিক তাপমাত্রায় ফ্রিজিং পদ্ধতিগুলো অনুসরণ করলে শুধু খাদ্যের অপচয় রোধ হবে না বরং আমাদের স্বাস্থ্য অর্থনীতিতেও একটা বিশাল পজিটিভ পরিবর্তন আনা সম্ভব আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই তথ্যগুলো সবার বাস্তব জীবনে দারুণ কাজে আসবে